টপ্পা ঠুংরি কবিতায় মনস্তাত্ত্বিকতা। এই কবিতাটিতে নানা মনস্তত্ত্বকে, মানুষের মনের নানা মনস্তত্ত্বকে কাজে লাগানো হয়েছে। সেখানে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব এবং অন্যান্য যে ভাবধারা, বিভিন্ন ভাবধারার কথাও বলা হয়েছে। আমরা এই মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে পারি, মানুষের শরীরের সঙ্গে মনের নিবিড় সম্পর্ক বিদ্যমান। শরীরের সুস্থ অসুস্থতার উপর মনেরও সুস্থ অসুস্থতা নির্ভর করে। অন্যদিকে মস্তিষ্কের সঙ্গে মনেরও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মনের তিনটি স্তর: চেতন, অবচেতন ও নির্জ্ঞান। চেতন বা চেতনার সাহায্যে মানুষ চিন্তা, অনুভূতি ও ইচ্ছার মতো মানসিক প্রক্রিয়াগুলো প্রকাশ করে থাকে। চেতনার কেন্দ্রস্থল থেকে চেতনার প্রান্ত দেশ পর্যন্ত অবচেতন স্তরের ক্ষেত্র, যা চেতনার কেন্দ্রস্থলে নেই, অথচ চেতনার ক্ষেত্র বহির্ভূত নয়, তা অবচেতন স্তরে আছে বলা হয়। চেতনার বহির্ভূত স্তরগুলি হল নির্জ্ঞান স্তর। ফ্রয়েড অবচেতন স্তরের অস্তিত্ব স্বীকার না করলেও নির্জ্ঞান চেতন স্তরের মধ্যবর্তী চেতনাহীন বা চেতনাবিহীন প্রি কনসাসনেস বা অসংজ্ঞান স্তরের অস্তিত্ব স্বীকার করেছেন। মনের কিছু অংশ চেতন স্তর। এই চেতন স্তরকে অতিক্রম করে মনোরাজ্যের বিস্তৃত স্তর হল নির্জ্ঞান স্তর। এই চেতন স্তরকে অতিক্রম করে মনোরাজ্যের বিস্তৃত স্তর হল নির্জ্ঞান স্বর। স্বপ্ন, দিবাস্বপ্ন, উদ্গতি, মানসিক রোগীদের কার্যকলাপ প্রভৃতি বিষয়ে নির্জ্ঞান স্তরের অস্তিত্ব প্রমাণ করে। স্বপ্নের দুটি রূপ: বাস্তব রূপ এবং অব্যক্ত রূপ। স্বপ্নের দুটি স্তর, একটা ব্যক্ত রূপ, একটা অব্যক্ত রূপ। অবদমিত ইচ্ছা আকাঙ্ক্ষাকে ছদ্মরূপে, অবদমিত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছদ্মরূপে বিরাজ করে। ফ্রয়েডের মতে পরিণত বয়স্ক সব মানুষের স্বপ্ন বা দিবাস্বপ্নের পিছনে থাকে যৌন কামনা। বিষ্ণুদের অন্যান্য কবিতায় মার্ক্সবাদের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হলেও টপ্পা ঠুংরি কবিতায় ফ্রয়েডবাদের বা ফ্রয়েডীয় মনোবিকলনের প্রভাবই অধিক মাত্রায় দেখা গেছে। এই প্রসঙ্গে কবিতার একেবারে শেষ অংশটি আমরা স্মরণ করতে পারি, যেখানে কবি ফাঁকা লিবিডোর প্রসঙ্গকে উত্থাপন করেছেন। ভেবেছিলুম তন্দ্রালসা সন্ধ্যার গোধূলি ছায়ায়, ট্যাক্সির নিঃসঙ্গ মায়ায়, ট্রেনের ছন্দে স্পন্দিত তোমার হাতের উষ্ণতায়, তোমার হৃদয়ের, ট্রেনের ছন্দে স্পন্দিত তোমার হৃদয়ের গানে, হাতে হাত উষ্ণতায় করব সেই চরম প্রকাশ, সেই পরম যবনিকা মোচন। হায় রে আমার ফাঁকা লিবিডোকে এখন চালাবো কোন বুর্জুয়া খেয়ালের বাঁকা খালে, কোন ধ্রুপদী অবদমনের নিদ্রাহীনতায়। কবিতাটি পূর্ব প্রসঙ্গে একটু স্মরণ করা যাক। প্রিয়তমা নারীর চিঠি পেয়ে নামজাদা প্রফেসর সব কেমন তালগোল পাকিয়ে ফেলেছেন। সে আসছে হৃদয়ের প্রেমের লক্ষ্য থার্মোমিটার ভেঙে পড়েছে। মনের আলোয় দেখছেন ভূমিকম্প, ঝড়, বিদ্যুৎ, অগ্ন্যুৎপাত, গাছ উপড়ে পড়ছে, আকাশে মেঘ নাচছে, তবু অধ্যাপকের হৃদয়ে নাচছে, সে আসছে। অধ্যাপকের চিন্তাধারার মধ্যে বাঁধা ধরার নিয়মকানুন বা যুক্তিশৃঙ্খলা নেই। মনের খামখেয়ালিপনায় যন্ত্রজালের মতন তিনি ছুটছেন। হাওড়া স্টেশনে এসে পৌঁছবে সে, কবে আসবে সে, দিন আর কাটতে চায় না। এদিকে মনে পিতসিকাতর
আকস্মিক ঘূর্ণি। তারপর কবি লিখছেন, দিন কাটল যেন জিহ্বা বিলম্বিতে, গানের কলির অলিতে গলিতে, বাস গেল ক্লাস গেল কালের জয়যাত্রায় কেটে। জাঁদরেল প্রফেসরের মাথায় নামল ব্যঙ্গাতীত ক্ষমার আকাশে প্রথম করুণার আশীর্বাদ। জীবনে যিনি জাঁদরেল অধ্যাপক শুধু জ্ঞান বিতরণ করেছেন, বই ক্লাস ছাত্রছাত্রী নিয়ে মত্ত থেকেছেন, তার বাইরে সেদিনই তিনি প্রথম অনুভব করলেন কাব্যই হলো করুণা, করুণায় কাব্য। নায়কের জীবনে সেই করুণার ধারা এনে দিয়েছে তোমার পোস্ট কার্ড। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে নির্দিষ্ট দিন এসে হাজির হলো, আর এলো তোমার ট্রেনের অস্পষ্ট দুরাগত ডাক। এরপর মন ছুটেছে আধুনিক চেতনাপ্রবাহী উপন্যাসের নায়ক বা নায়িকার মতো। বাসের একই সিংভাঙা গোঁ, যন্ত্রের এই খামখেয়ালি, এদিকে আর 25 মিনিট, ওরে বিহঙ্গ মোর। অসম্ভব ব্যস্ততা, হাওড়া স্টেশনে প্রিয়তমা সেই নারী 25 মিনিট পরেই নামবে, চিৎকার চেঁচামেচি, বাস ট্রামের আওয়াজ, কিচ্ছু ভালো লাগছে না। শুধু চিন্তা কখন গিয়ে পৌঁছবেন হাওড়া স্টেশনে। সেখানেই তার কবিতা, গান, সেখানে এখন তার জীবনের ছন্দ। তবু রাস্তাঘাট, লোকের ভিড়, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার, বিড়ি সিগারেট, উনুন আর মিলের ধোঁয়া, পানের পিক, বড়বাবুর গঞ্জনা, বড় সাহেবের কটা চোখ, দাম্পত্য মিলনের সম্ভাবনা, ট্রামে বাসে ফেরিওয়ালার ডাক, ডেলি প্যাসেঞ্জারের গুঞ্জরণ, জ্যামে বাস আর এগোয় না, বাধ্য হয়ে নিতে হলো ট্যাক্সি। হাওড়ার ব্রিজ এসে গেল, গঙ্গা নদীতে স্টিমারের বাঁশি, খালাসির গান, চারপাশে শুধু লোক আর মিলের কলের চোঙার ধোঁয়া। কবির বর্ণনা এখানে দেখবার মতো। জনস্রোতে ভেসে যায় জীবন, যৌবন, ধনমান, আসে আর পাশে, সামনে পিছনে সারি সারি পিঁপড়ের সার। জানিনি আগে, চাহিনি কখনো, এত লোক জীবনের বলি, মানিনি আসে জীবিকার পথে পথে এত লোককে গোপন সঞ্চারী জীবন যে পথে বসিয়েছে, জানিনি আগে। পিঁপড়ের সারি, গৌরজনের ভিড়াক্রান্ত মধুচক্র, এই শহর স্বপ্ন ভারাতুর। এদিকে আর মাত্র 5 মিনিট পরেই হাওড়ায় হৃৎস্পন্দন বাড়ছে। জাঁদরেল অধ্যাপক স্টেশনে ঢুকে পড়লেন। প্ল্যাটফর্মে মেল দাঁড়ালো, এরপর দিবাস্বপ্ন, উথালি পাথালি মন ছুটেছে। এলো ট্রেন, মন্থিত করে রক্তের জোয়ার, আমারই একান্ত মগ্ন চৈতন্য মন্থিত করে। দেখলুম তোমার ক্লোজ আপ মুখ জানলায়, একটা কুলি শুনলুম যেন ভোরবেলাকার ভৈরবীতে। ট্রেন এসেছে প্রফেসরের রক্তের জোয়ার মন্থিত করে, একটা মগ্ন চৈতন্য মন্থিত করে। কবি এখানে মগ্ন চৈতন্য অর্থাৎ অবচেতন সত্তার কথা বলছেন। দিবাস্বপ্নের দুটি রূপ, ব্যক্ত রূপ এবং অব্যক্ত রূপ। চেতন স্তরের রূপ হল ব্যক্ত রূপ এবং নির্জ্ঞান স্তরের রূপ হল অব্যক্ত রূপ। নির্জ্ঞান স্তরের রূপ ছদ্মবেশে চেতন স্তরে বিরাজ করে। অবদমিত ইচ্ছা, আকাঙ্ক্ষা ছদ্মরূপে বিরাজ করে। ফ্রয়েডের মতে পরিণত বয়স্ক সমস্ত মানুষের স্বপ্নের বা দিবাস্বপ্নের পিছনে থাকে যৌন কামনা। মনের প্রহরী অবদমিত এই যৌন ইচ্ছাগুলোকে স্বরূপে আসতে দেয় না। পোস্টকার্ড আসার সঙ্গে সঙ্গে ইচ্ছাগুলো মনের মধ্যে সক্রিয় হয়েছে, কিন্তু তারা অবদমিত থেকেছে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে মগ্ন চৈতন্য মথিত করে তারা ছুটে আসতে চেয়েছে। মানুষের জীবনে যৌন কামনাই সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু সভ্য সমাজে এটা সর্বদা পরিতৃপ্ত করা সম্ভব হয় না। তাই যৌন কামনাই সবচেয়ে বেশি অবদমিত থাকে। ফ্রয়েড বলেছেন,
মানুষের সমস্ত আচরণের মূলে আছে যৌন প্রবৃত্তি। অবচেতন মনের ধর্মই হল অবদমিত কামনার পরিতৃপ্তি সাধন করা। সেই জন্য জাঁদরেল অধ্যাপক সব কাজ ফেলে রেখে রাস্তার সমস্ত বাধা অতিক্রম করে বাস, ট্রাম, ট্যাক্সি ধরে ঠিক সময় হাওড়া স্টেশনে ছুটে আসতে চেয়েছে বা ছুটে এসেছেন তিনি। পোস্টকার্ড আসতেই কাম প্রবৃত্তি সক্রিয় হয়ে উঠেছে। সবকিছু ফেলে রেখে সেই নায়িকাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। প্রফেসরের আদিম প্রবৃত্তির মধ্যেই বাসা বেঁধেছিল তার এই প্রবৃত্তি। তাই হাজার বাধা অতিক্রম করে ট্রেন আসবার পর যখন সে এলো না, তখন প্রফেসরের মনের প্রতিক্রিয়া লক্ষ্য করবার মতো। তোমার কি অসুখ হলো তোমার বাবার? হঠাৎ দেখি লাভসি বললে, এই যে কি খবর, আমার জন্য এলেন নাকি? দিদি আসবে সাতুই। এই অতৃপ্ত কামনাই আলোচ্য অংশে চমৎকারভাবে ফুটে উঠেছে। আমরা মনের তিনটি স্তর, চেতন, অবচেতন, নির্জ্ঞান স্তরের কথা বলেছি বটে। ফ্রয়েড কিন্তু মনকে দুটি স্তরে বিভক্ত করেছেন, ইগো ও নির্জ্ঞান। ইগো হলো সজ্ঞান স্তর। নির্জ্ঞান স্তরের বিষয় সবসময় সজ্ঞান স্তরে আসতে চায়, কিন্তু সজ্ঞান স্তর বাধা প্রদান করে, সেই সব ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলোকে অবদমিত করে। ফ্রয়েড বলেছেন, নির্জ্ঞান স্তরের সঙ্গে যা মিশে থাকে তা হল ইড বা ঈদ, সহজাত প্রবৃত্তি। তাড়না প্রবৃত্তি নিয়ে ইড বা ঈদ গঠিত হয়। ইড যাবতীয় আদি কামনা বাসনার আবাসস্থল। ঈদের আর্তনাদে প্রফেসর যে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছেন, কবিতার শেষ স্তবক সেই প্রমাণের পক্ষে যথেষ্ট। ভেবেছিলুম তন্দ্রালসা সন্ধ্যার গধূলি ছায়ায়, ট্যাক্সির নিঃসঙ্গ মায়ায়, ট্রেনের ছন্দে স্পন্দিত তোমার হৃদয় গানে, ট্রেনের ছন্দে স্পন্দিত তোমার হৃদয়ের গানে, হাতে হাত উষ্ণতায় করব সেই চরম প্রকাশ, সেই পরম যবনিকা মোচন। হায়রে, আমার ফাঁকা লিবিডোকে এখন চালাবো কোন বুর্জোয়া খেয়ালের বাঁকা খালে, কোন ধ্রুপদী অবদমনের নিদ্রাহীনতায়। এই ধ্রুপদী অবদমনের নিদ্রাহীনতাই টপ্পা ঠুংরির সঙ্গে যোগ রক্ষা করেছে। এই জাঁদরেল অধ্যাপক আসলে এলিয়টের ফাঁপা মানুষ ছাড়া আর কিছুই নয়। মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি এবং পুঁজিপতি সমাজের দাস। তাই লিবিডোকে অবদমন করতে বুর্জুয়া খেয়ালের বাঁকা খালের আশ্রয় নিয়েছেন, আর সেই বাঁকা খালটিই হল টপ্পা ঠুংরি। হিন্দুস্থানি ঘরানার এই টপ্পা গানকে লখনৌ থেকে এনে রামনিধি গুপ্ত এবং নিধুবাবুই বাংলাদেশের জনপ্রিয় করে তোলেন। ধ্রুপদী এই গান একসময় কলকাতার বাবু কালচারের প্রধান অঙ্গ হয়ে উঠেছিল। কবিতার শেষে আমরা দেখি টপ্পা ঠুংরি লিবিডোর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তবু স্তর পরম্পরায় কবিতাটি এমনভাবে এগিয়েছে যাতে আমরা সহজেই কবিতাটিকে সার্থক মনস্তাত্ত্বিক কবিতা বলতে পারি। এক নারীর আগমনকে কেন্দ্র করে নায়কের যে মানসিক টানাপোড়েন শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত লিবিডোকে ভুলতে বুর্জুয়া খেয়ালের বাঁকা খালে তিনি আত্মসমর্পণ করার তার যে প্রবণতা, যা টপ্পা ঠুংরির নামকরণে দূতিত হয়েছে, তা নিঃসন্দেহে আধুনিক চেতনাপ্রবাহী মনস্তাত্ত্বিক উপন্যাসের বিষয় হতে পারত। কিন্তু এলিয়টের ভাবশিষ্য বিষ্ণু দে তাকে কবিতার বিষয় করেছেন। বিষ্ণু দে বলেছেন, টেকনিক ও জীবনোৎসারিত বিষয়বস্তু একটি ক্রিয়ার দুটি দিক। জাঁদরেল অধ্যাপক চরিত্রের যাবতীয় ক্রিয়াকলাপ তার মনের অন্ধকার জগতের ক্রিয়াকলাপের মধ্যেই ধরা পড়েছে। মধ্যবিত্ত ফাঁপা মানুষের স্বভাব, বৈশিষ্ট্য ও তীব্রতাকেই প্রকাশ করে দিয়েছে কবিতার শেষ স্তবক। নায়িকার দেখা না পেয়ে অনেক ঘাত প্রতিঘাত, বিক্ষোভ, দ্বন্দ্ব বুকে আঁকড়ে নিয়ে ফিরে এসেছেন প্রফেসর। তার আকাঙ্ক্ষা কামনা পূর্ণ হতে পারত যদি লাভসি এসে বলতো, দিদি পিছনে আসছে, কিন্তু সে তো বলেনি।
এবং দিদিও আসেনি, দিদি আসবে 7ই। পোস্টকার্ড এলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে, সমস্ত বাধা অগ্রাহ্য করে হাওড়া স্টেশনে এসে হাজির হলেন প্রফেসর। তবু সে এলো না। কেন এলো না এর উত্তর নেই। এরপর এসেছে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পালা, বিরহ পর্ব, কিন্তু লিবিডো বাঁধ মানে না। শেষ পর্যন্ত প্রফেসর খেয়ালের বাঁধা খালে তাকে টেনে নিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, শেষ 2 চরণে এসেছে প্রশ্নচিহ্ন। কোন বুর্জোয়া খেয়ালের বাঁকা খালে তিনি বাঁধবেন তিনি জানেন না। কোন ধ্রুপদী অবদমনের নিদ্রাহীনতায় আটকে রাখবেন তাও জানেন না। মাথায় ঘুরছে টপ্পা ঠুংরি, কিন্তু সে কি লিবিডোকে আটকে রাখতে পারবে? যেন শুধু একটা বাসনা টপ্পা ঠুংরির সুরে ছড়িয়ে পড়েছে। স্বাদ মিটিল না, এ স্বাদ মেটার নয়। এখানেই আজকে শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে আবার অন্য প্রশ্ন আমরা আলোচনা করব।